সকল মানুষের জীবনে কিছু না কিছু ভয়ানক অতীত থাকে, যা মানুষ ভুলে থাকতে চায়, কিন্তু মহাকালের নিয়মে সেই অতীত মানুষের জীবনে যদি হঠাৎ করে ফিরে আসে, তাহলে তা মহা অভিশাপ হয়ে ফিরে আসে। আর সেই অভিশাপ তখন সব কিছুকে পুড়িয়ে খাক করে দেয়, এক লহমায় সব কিছুকে শেষ করে দেয়। সেই রকম চরম অভিশাপের কবলে পতিত হয়েছিল জোড়াডিঙি গ্রামের মানুষজন। সেই গ্রামে নেমে এসেছিল অমানিসার এক কালো ছায়া। একটার পর একটা ঘটে চলেছিল ভয়ানক মৃত্যু। কোনো এক অজানা কারণে গ্রামের বাতাস কেমন যেন লাশ পচা গন্ধে বিষাক্ত হয়ে উঠেছিল। মড়ক লেগেছিল, মড়ক। তার উপর নেমে এসেছিল এক ভয়ানক কাল রাত্রি। অলৌকিক সব কার্যকলাপে গাঁয়ের পরিস্থিতি একেবারে চরম শোচনীয় হয়ে উঠেছিল। আবারও কখনো কখনো গ্রামের সন্নিকটে অবস্থিত জঙ্গলের ওপার থেকে ভেসে আসত কোনো এক অপার্থিব শক্তির করুণ কান্না। গাঁয়ের সেই বীভৎস মৃত্যু খেলায় ধীরে ধীরে শেষ হয়ে যেতে লাগলো গ্রামের প্রতিটা প্রাণ। এমনকি গাছপালা, পুকুর, খাল, বিল সব শুকিয়ে যেতে লাগলো। তখন আমরা ওই গাঁয়েরই বাসিন্দা। খোকা, তুই তখন খুব ছোট, অত শত বুঝিস না তখন। আর আমি তখন ওই মৃত্যু লীলা দেখতে দেখতে একেবারে হতবুদ্ধি। কি করে যে তোকে আর তোর বাবাকে বাঁচাবো, তাই ভাবতে ভাবতে আমার মস্তিষ্ক যেন বিভ্রাটের পথে। এমন সময় ফকির বাবার সহায়তায় ওই মৃত্যু মিছিলের পরিসমাপ্তি ঘটলে বহু কষ্টে তোকে নিয়ে আমি চলে এসেছিলাম এপার বাংলায়। এই কলকাতা শহরে এসে উঠেছিলাম। শুনে রাখ বেনি মাধব, শুনে রাখ, তোর পৈতৃক বাস্তু বাড়ি, তোর জন্ম বৃত্তান্ত তুই শুনে রাখ। জোড়াডিঙি গাঁয়ের সেই বিভীষিকাময় ঘটনাটা তুই শুনে রাখ, নয়তো কিভাবে আর জানবি এসব কথা। আমার যে মরণ রোগে ধরেছে, আমি তো আজ আছি তো কাল নেই। হ্যাঁ মা, বলো, আমি মন দিয়ে শুনছি, কিন্তু এসব অলক্ষণে মরণ কথাগুলো বলবে না, আমার যে বড় কষ্ট হয়। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনি শুনছেন অমিয় নস্করের কাহিনী রক্তকণিকা। শুরু হচ্ছে আজকের গল্প রক্তকণিকা। আমরা যারা শহরে বসবাস করি, তারা বইয়ের পাতায় কিংবা গ্রাম থেকে শহরে পড়তে আসা বন্ধুদের কথায় সেই ছোট থেকে গ্রামের নানান গল্প শুনেছি। গ্রামের মেঠো পথ, তালগাছের সারি, ছোট বড় পুকুর ঘাটে ফুটে থাকা শ্যামলী পদ্ম, ঝিলে চড়তে থাকা নানা রঙের হাঁস, বালক বালিকার দৌরাত্ম্যময় ক্লান্ত বিকেল কিংবা কিশোরীর চাল ধোয়া নরম হাত। এসবের মধ্যে দিয়ে গ্রামের বর্ণনা শুনে শুনে আমরা বরাবরই মোহিত হয়েছি। কিন্তু সত্যি সত্যি যদি বলা হয় যে কলকাতা শহর ছেড়ে এক সপ্তাহ আমাদের গিয়ে কাটাতে হবে লণ্ঠনের টিমটিমে আলোয় গ্রামের ওই পৌষ ধানের খড়ের ছাউনি দেওয়া কুঁড়ে ঘরগুলোতে, তাহলে আমরা বেশ মুশকিলে পড়ব। গ্রামের লোক শহরে এসে দিনের পর দিন শহরের মানুষের সাথে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে শহরে বাস করতে পারলেও শহরের লোক কিন্তু গ্রামে গিয়ে নিজেদেরকে গ্রামের সাথে মানিয়ে নিতে পারে না। তাই আমি জানি, আমিও দূর থেকে গ্রাম্য পরিবেশ প্রকৃতিকে ভালোবাসলেও সেই পরিবেশ প্রকৃতির মধ্যে নিজেকে খাপ খাওয়াতে পারবো না। এর খুব স্পষ্ট উদাহরণ আমার কাছে আছে।
আমি কলকাতার শহুরে ছেলে, কিন্তু বিয়ে করেছি প্রত্যন্ত গ্রামের মেয়েকে। তাই 22টা বছর আমার স্ত্রী যে গ্রামে বড় হয়ে উঠল, আজ বিয়ের 12টা বছর পরেও এই শহরে এসে আমার মতো শহুরে মানুষগুলোর সাথে সেই একই রকমভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। অথচ বছরে 2-1 বার শ্বশুরবাড়িতে গিয়ে 2 দিন থাকার পর আমার প্রাণটা কেমন যেন বেরিয়ে আসে। মনে হয় না, এখানে আর একটা মুহূর্ত থাকা সম্ভব নয়। সে যাই হোক, আমি হঠাৎ এতগুলো কথা তোমাদেরকে কেন বলছি তা তোমরা খানিক পরেই বুঝতে পারবে। তবে তার আগে নিজের সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। আমি সুমনেশ বড়ুয়া, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজে আমি ভূগোল পড়াই। বয়স আমার মাত্র 39, তবুও মাথার চুলে এখন বেশ পাক ধরেছে। চোখের সামনে পার্মানেন্টলি জায়গা করে নিয়েছে একটা মোটা ফ্রেমের পুরু কাঁচের চশমা। আর বলাই বাহুল্য যে ওই চশমা ছাড়া বই হাতে তুললেই সঙ্গে সঙ্গে বইয়ের পাতার বাংলা হরফ বদলে যাবে তামিল কিংবা ইংরেজি, বা কখনো কখনো আবার বদলে যাবে সংস্কৃত ভাষায়। তাই বাড়ি থেকে বেরোবার সময় তাড়াহুড়োতে জামা না পরলেও চোখে চশমাটা ঠিক পরা থাকে। নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তো দিয়ে দিলাম, এবার আসি মূল কথায়। সারা সপ্তাহ কলেজে লেকচার দেওয়া এবং 2-10টা টিউশন ব্যাচ পড়িয়ে শরীর মন দুটোই কেমন যেন হাঁপিয়ে ওঠে। তাই সপ্তাহে রবিবার মানে একটা মাত্র দিন আমি আড্ডা দিতে আসি ভজনদার চায়ের দোকানে। আমাদের কলোনির কয়েকটা বাঁক পেরোলেই এই চায়ের দোকানটা দেখতে পাওয়া যায়। এখানে প্রতি রবিবার গরম চায়ের সাথে সন্ধ্যাকালীন আড্ডাটা বেশ জমে ওঠে। তার একটা গুরুত্বপূর্ণ কারণ বৃদ্ধ বেণীমাধব মুখুজ্জের মন ভালো করা সব গল্প। বৃদ্ধ এখনও হাঁটা চলায় বেশ টনটনে আছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা লাঠির উপর ভর করে ঠিক চলে আসেই চায়ের দোকানটায়। কিন্তু আমরা আসি সপ্তাহে একদিন, এবং আমরা যারা এই গ্রাম বাংলার গল্প শুনতে ভালোবাসি, বিশেষ করে গ্রাম বাংলার ভূতের গল্প, রহস্যের গল্প, সত্যি ঘটা নানান ঘটনা আমাদের রোমাঞ্চ জাগায়। তাছাড়া গ্রামের ওই প্রান্তিক মানুষগুলোর জীবনে ঘটে যাওয়া বেশ কিছু রোমাঞ্চকর ইতিহাস আমাদের বেশ ভাবিয়ে তোলে। ঠিক এই গল্পগুলো শোনার জন্য আমরা সবাই মিলে বেণীমাধব মুখুজ্জেকে বেশ অনুরোধের জালে চেপে ধরি, আর উনিও শোনাতে থাকেন ওনার গ্রামের ঘটনা, ওনার পরিবারের ঘটনা। আসলে এইসব বুড়ো মানুষগুলো নিজেদের গল্প শোনানোর জন্য উপযুক্ত শ্রোতা পেলে খুবই খুশি হয় এবং মনের আনন্দে গল্প শোনাতে থাকে। আর আমরাও বিনা বাক্য ব্যয় করে আনন্দের সাথে গল্প শুনতে থাকি। তবে মাঝে মধ্যে ওনার গল্প শুনে আজগুবি গল্প, বানিয়ে বলা গল্প মনে হয়, কিন্তু তবুও শুনি গল্প শোনার মেজাজে। কারণ গল্প তো গল্পই হয়, সেটা বানিয়ে বলা হোক আর সত্যিই বলা হোক। আজ রবিবার, তাই চা পানের সাথে সাথে গল্প শোনার জন্য আমি সন্ধে সন্ধে চলে এসেছি চায়ের দোকানে আড্ডা দিতে। চা খাওয়া হবে, গরম গরম তেলে ভাজা খাওয়া হবে, সাথে গল্প। পুরো জমে যাবে সন্ধেটা। কিন্তু কই, বেণীমাধব মুখুজ্জেকে তো এখনো দেখতে পাওয়া যাচ্ছে না। মশাই এলেন না কেন? এইসব ভাবতে ভাবতে এতক্ষণে আমরা কজনই ওনার আসার পথ চেয়ে বসে আছি। তারপর হঠাৎ দেখলাম বৃদ্ধ লাঠির ভরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলেন চায়ের দোকানে। সঙ্গে সঙ্গে আমি বললাম, আরে আসুন আসুন, এতক্ষণ তো আপনার জন্যই অপেক্ষা করেছিলাম। হঠাৎ দেখলাম আমার কথা একটু রেগে গিয়ে কাঁপা কাঁপা স্বরে বেণীমাধব মুখুজ্জে লাঠিটা চেয়ারের গায়ে ঠেকিয়ে রেখে বললেন, মশাই, এত আমার অপেক্ষা করছো কেন? আমি এই বুড়ো বয়সে তোমায় কি উদ্ধার কাজে লাগবো শুনি? আমি বললাম, আরে না না, তেমন কিছু নয়, আসলে গল্প শুনবো তো আপনার মুখ থেকে, তাই অনেকক্ষণ থেকে আপনার অপেক্ষা করছিলাম। আসুন বসুন এখানে। তৎক্ষণাৎ বৃদ্ধ হেসে উঠে বললেন, ও আচ্ছা আচ্ছা, গল্প শুনবে, তাই এত আদরাদিক্ষেতা দেখাচ্ছ? ওনার কথা শুনে আমি একটু রেগেই গেলাম। এই আপনি সত্যি করে বলুন তো, আমাদের গল্প শোনাতে বা আপনার গল্প বলতে সত্যি কি ভালো লাগে না? হ্যাঁ, তা ভালো লাগে বই কি, বিলক্ষণ ভালো লাগে। তাহলে আপনি এমন ঠেস মেরে কথা বললেন কেন?
আপনার গল্প আপনার কাছে রাখুন মশাই, আমাদের আর গল্প শুনিয়ে কোনো কাজ নেই। আরে মশাই, তুমি এত চটে যাচ্ছ কেন? বয়স তো আমার বাড়ছে, অল্প কথায় আমারই তো চটে যাওয়ার কথা। এখন তোমাদের কচি বয়স, এই বয়সে এত রাগ হলে চলে? না মুকুজ্জেবাবু, রাগ আমার হয়নি। তৎক্ষণাৎ আমি চা দোকানি ভজনকে বললাম, এই ভজনদা, এখানে আর 4 কাপ চা দিয়ে যাও, আর সঙ্গে একটা করে 4 কোনা বিস্কুট দিও। ভজনদা বলল, হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, এক্ষুনি দিয়ে দিচ্ছি। এমন সময় মুকুজ্জেবাবুকে উদ্দেশ্য করে বলে উঠলাম, জানেন মুকুজ্জেবাবু, কত ধরনের গল্পই তো আমরা শুনি, কত ইউটিউব চ্যানেল রয়েছে, কত ধরনের গল্প আছে, তবুও কেন জানি না আপনার মুখে গ্রাম বাংলার ভৌতিক গল্প শুনতে আমাদের সবার বেশ ভালো লাগে। আপনার গল্পের মধ্যে কত সুন্দরভাবে গ্রাম বাংলার রূপবৈচিত্র্যকে ফুটিয়ে তোলেন, ঠিক যেন বইয়ের পাতায় পড়া সেই নকশি কাঁথার মাঠ। গ্রাম্য পরিবেশ, জীবনানন্দ দাশ, পল্লীকবি জসিমউদ্দিন, এদের ছোঁয়া পায়। আপনার গল্প শুনলে মনটা ভালো হয়ে যায়। আমার কথা শেষ হবার আগেই মুকুজ্জেবাবু বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তবে আজ আমাদের উপার বাংলার একটা গ্রামের ঘটনা তোমাদেরকে বলে শোনা। সে ঘটনা খুবই মারাত্মক, জঘন্যতম অপরাধের ঘটনা, যে অপরাধের জন্য সেই গ্রামে আর কেউ বাঁচেনি, কেউ না। এক এক করে সবাই মরে গেছে। তাই তো আমাকে বাঁচাতে ওই গ্রাম থেকে আমার মা আমাকে নিয়ে সেই ছোট্টবেলায় পালিয়ে এসেছিল ওপার থেকে এপারে, নইলে হয়তো আমরাও মারা পড়ে যেতাম। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, কার কি এমন অভিশাপ যে গ্রামের সব মানুষ মারা যাচ্ছিল? ও মশাই, কি এমন ঘটনা? আমার কথা শেষ হতে না হতে মুকুজ্জেবাবু বলে উঠলেন, এ বহুকাল আগের ঘটনা, তখন আমি খুব ছোট। যদিও এ কথা আমি ছোটবেলায় আমার মায়ের মুখ থেকে শুনেছিলুম, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, তবে মা আমাকে গল্পের ছলে বললেও মিথ্যা বলেছেন এমনটা আমি কখনো ভাবিনি, কারণ উনি কখনো মিথ্যা বলতেন না। উনি বলেছিলেন যে ওপার বাংলা ছেড়ে এপার বাংলা আসার এই একটাই কারণ, যে গ্রামে আমার বাবা মা থাকতো সেই গ্রামে নেমেছিল অশনি সংকেত, কালো ছায়ার এক বীভৎস অভিশাপ। সেই জন্য গ্রাম ছেড়ে পালিয়ে আসতে আমার মা বাধ্য হয়েছিলেন। এমন সময় চা দোকানি ভজন এসে চায়ের কাপগুলো দিয়ে গেল। আমি, মুকুজ্জেবাবু এবং সঙ্গে আরও 2 জন আড্ডাবাজ মানুষ 4 জনে মিলে গরম পেয়ালায় চুমুক দিতে দিতে শুনতে শুরু করলাম মুকুজ্জেবাবুর মুখে বলা সেই হাড় হিম করা ভৌতিক ঘটনা। মুকুজ্জেবাবু বলতে শুরু করলেন, আমার বয়স এখন 69 বছর, তাই অনুমান করা যায় এ ঘটনা না হলেও আজ থেকে প্রায় 65 বছর আগেকার ঘটনা। জোড়াডিঙ্গি গাঁয়ে একদিন সন্ধেবেলা সবাই মিলে মেতে উঠেছিল বিয়ের আনন্দে। চারিদিকে সানাই বাজছে, লোকজনের সমাবেশে বেশ জাঁকজমকভাবে বিয়ে হচ্ছে গাঁয়ের মোড়লের ছেলে অনিরুদ্ধ সমাদ্দারের ও সিলেটের একটি উচ্চ বংশের বনেদি পরিবারের মেয়ে মোহিনী মুখোপাধ্যায়। এখানে বলে রাখা ভালো, এই বিয়ের অনুষ্ঠানটা সংঘটিত হচ্ছিল পাত্রপক্ষের বাড়িতে, কারণ পাত্র শহর থেকে পাত্রীকে বিয়ে করার জন্যই গাঁয়ে নিয়ে এসেছিল। মাল্যদান, সিঁদুর দান, শুভদৃষ্টি এক এক শেষ হচ্ছিল বিয়ের সনাতনীয় বিভিন্ন রীতি। এমন সময় একটা বাচ্চা ঘরের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলো। তাকে কোলে করে তুলে নিয়ে একজন প্রতিবেশী মহিলা বলে উঠল, কাঁদছিস কেন রে বিল্টু? দেখি, আয় আয় আমার কাছে আয়, কাঁদিস না বাবা, এই দেখ না তোর নতুন মা এসেছে তো। হ্যাঁ, এবার থেকে এই মা তোকে রোজ খাইয়ে দেবে, চান করিয়ে দেবে, তোর আর কোনো কষ্ট থাকবে না, দেখিস। কাঁদে না বাবা, কাঁদে না। বিল্টু। তখন গাঁয়ের প্রতিটা মানুষই জানতো
বিল্টু অনিরুদ্ধ সমাদ্দারের ছেলে। কথিত ছিল অনিরুদ্ধ কোনো একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল এবং তার সাথে বিয়ে করেছিল, এবং সেই মেয়েটাকে নিয়ে অন্য কোথাও ভাড়া ঘরে থাকতো। তারপর একদিন সেই বিবাহিত স্ত্রী অনিরুদ্ধকে ছেড়ে অন্য একজন পরপুরুষের সঙ্গে চলে যাওয়ায় অনিরুদ্ধ গ্রামে ফিরে এসেছে এবং এই 4-5 বছর ধরে 4-5 বছর বয়সী নিজের দুধের সন্তানকে স্নেহ মমতা দিয়ে বড় করছে, এবং এই সন্তান লালন পালনের সুবিধার্থে সে আবার দ্বিতীয় বিবাহ করছে। এমন সময় তাদের বিয়ের সমস্ত রীতিনীতি প্রায় শেষের মুখে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বড় উঠোনের তিরপল টাঙানো ফাঁকা জায়গায় সবাই খাওয়া দাওয়া করছে। কেউ কেউ আবার নাচ গান আনন্দে মত্ত হয়েছে। এমন সময় অনিরুদ্ধ সমাদ্দারের বন্ধু লালমোহন বক্সী শুনতে পেল ওই বিবাহস্থল থেকে অনতি দূরে গায়ের মাঝ বরাবর যে জঙ্গলটা, সেই জঙ্গল থেকে ভেসে আসা কোনো এক নারীর করুণ কান্না। সে কান্না বিয়ের অনুষ্ঠানে মত্ত আর কারোর কান পর্যন্ত পৌঁছায়নি, তবে ব্যতিক্রম লালমোহন। কান্নার সেই করুণতা এত ভিড়ের মধ্যেও লালমোহনকে যেন একা করে দিচ্ছিল। অনবরত কান্নার সেই আওয়াজে তার কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল একজন নারীর ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে এলো জঙ্গল থেকে। দূর থেকে দেখে তাকে চেনা যায় না। তার পরনে একটা কালো কাপড় যেন ধুলো মাটি লেগে অর্ধেক নোংরা হয়ে আছে। চোখ থেকে যেন একটা জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছে। তাকে দেখে সম্মোহিত হয়ে লালমোহন এগিয়ে যেতে লাগলো জঙ্গলের দিকটায়। এমন সময় অনিরুদ্ধ পেছন থেকে তার হাতটা ধরে নিয়ে বলে ওঠে, আরে ওই লালা, খাওয়া দাওয়া করেছিস? লালমোহনের সম্মোহনের চটকা কেটে যায়। সে তৎক্ষণাৎ মায়াভ্রম থেকে বাস্তবের মাটিতে পতিত হয়ে বলে, তোদের সাথে একসঙ্গে খাবো বলে তো এত রাত পর্যন্ত অপেক্ষা করছি। তাহলে চল আমরা এবার খেয়ে নিই। হ্যাঁ রে ভাই, চল, এমনিতেই আমার বেশ খিদে পেয়েছে। কিন্তু লালা, তুই এই জঙ্গলের দিকে এত রাতে কি করতে যাচ্ছিলি? জানিস তো, ওখানে একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আমাকে ডাকছিল। বোধহয় আমার দ্বারা একটু যৌন পিপাসা নিবারণ করতে চায়, তাই যাচ্ছিলাম আর কি। কিন্তু তুই তো আর যেতে দিলি না। আচ্ছা, ওসব পরে হবে, এখন খেয়ে নে। আর ললিতা কই, সে খেয়েছে? হ্যাঁ রে, ওর খিদে পেয়েছিল, তাই ও খেয়ে নিয়েছে। এখন আমার জন্য গাড়িতে বসে অপেক্ষা করছে। তাহলে চল চল, তাড়াতাড়ি খেয়ে নিবি, চল। অতঃপর গভীর রাতে বিয়ের অনুষ্ঠান শেষ হলে লালমোহন তার গাড়ি ও স্ত্রী ললিতাকে নিয়ে সিলেট শহরের দিকে রওনা দেয়। শহরের বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনিরুদ্ধ সমাদ্দার ও অনিরুদ্ধর যমজ ভাই অভিরুদ্ধ সমাদ্দারের সাথে লালমোহনের খুব ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। তাই বন্ধুর বিয়েতে শহর থেকে বড় লোক বাবার অর্থ বদান্যতায় প্রাইভেট কার নিয়ে চলে এসেছিল বিয়ে বাড়িতে। তাই গভীর রাত হওয়া সত্ত্বেও তার বিশেষ অসুবিধা নেই। তাই সে গাড়ি নিয়ে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। গাঁয়ের মেঠো পথ ধরে গাড়িটা চলতে শুরু করেছে। দুদিকে ঘন জঙ্গল। জঙ্গলের পথটা অতিক্রম করলেই শহরে যাবার পিচ ঢালা পাকা রাস্তাটা পাওয়া যাবে। এমন সময় জঙ্গল থেকে আবারও সেই কান্নার আওয়াজটা লালমোহনের কানে আসতে লাগলো। তাই সে উত্তেজিত হয়ে বলল, ললিতা, তুমি কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? ললিতা উত্তর দিল, কই না তো, আমি তো তেমন কিছু শুনতে পাচ্ছি না। আবারও খানিকটা বিস্ময়ে গায়ে কাঁটা দিয়ে উঠল লালমোহনের। এতক্ষণে গাড়ির কাঁচটা নামিয়ে দিল ললিতা। বাইরের দিকে তাকিয়ে দেখল গাড়িটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে মাঝখান বরাবর অপোক্ত উঁচু থালা অসমান রাস্তা দিয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে। একটু দূরের দিকে তাকালে প্রাচীন দৈত্যাকার বনস্পতির একটা সমান্তরাল রেখা চোখে পড়ে। তার উপর তুলিতে টানা লালচে কালোর সংমিশ্রিত আকাশ চোখে পড়ে।
লালমোহন এমন সময় একটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান মেরে গাড়ি চালাতে চালাতে পাশে বসে থাকা স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, বলো অনিরুদ্ধর বউ কেমন হয়েছে? ওর সাথে বেশ মানিয়েছে কিন্তু, কি বলো? ললিতা প্রথমে চুপ করেছিল, তা দেখে লালমোহন আবার বলল, তবে আর যাই বলো, অনিরুদ্ধর বউয়ের চোখ দুটো কিন্তু অনেক সুন্দর, ফোলা ফোলা ভাষা ভাষা চোখ। কথাটা শুনে কেমন যেন একটু জ্বলন প্রকাশ করে ললিতা বলল, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর চোখ গো। আমার চোখ তো বর্ষা। সত্যি, তোমার সাথে ওর বিয়ে হলে আরও ভালো হতো। তুমি অনেক খুশি হতে বলো। আরে পাগলি, কি যে বলো না। তাছাড়া এসব ছোটোখাটো বিষয় কেউ রাগ করে, জেলাসি করে? লালমোহন যতই বল এটা ছোট বিষয়, কিন্তু আদৌ কি তাই? না, নারী জাতির বিচারে কখনোই না। আসলে নারী জাতি তো এমনই হয়, নিজের প্রিয় মানুষের মুখে সে শুধুমাত্র নিজেকেই সুন্দর শুনতে চায়, আর অন্য কাউকে নয়। অতঃপর স্ত্রীর মান ভাঙাতে গাড়ি স্টিয়ারিং ছেড়ে বাম হাতটা পাশের সিটে বসে থাকা ললিতার দিকে এগিয়ে দেয়, তার ডান হাতটা চেপে ধরে এবং নিজের কাছে হাতটা এগিয়ে এনে সেই হাতে আলতো করে একটা চুম্বন এঁকে দিয়ে লালমোহন বলে, আচ্ছা আচ্ছা, আজ থেকে আর তোমার সামনে অন্য কোনো নারীর সৌন্দর্যের প্রশংসা আমি করব না, হয়েছে? এমন সময় হঠাৎ কেউ যেন গাড়ির সামনে চলে আসে। দুম করে গাড়ির ব্রেক চেপে দেয় লালমোহন। তারপর চারিদিকটা কেমন যেন ধোঁয়াশায় ভরে যায়। সেই আঁধারি ধোঁয়াশার মধ্যে থেকে লালমোহন দেখতে পায় সেই কালো শাড়ি পরা মহিলাটা হঠাৎ যেন তার গাড়ির সামনে দাঁড়িয়ে উঠেছে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে লালমোহন হর্ন দিতে দিতে চিৎকার করে ওঠে, কে কে ওখানে? সরে যাও, সরে যাও বলছি গাড়ির সামনে থেকে। কথাগুলো বলতে বলতে গাড়ি থেকে নিচে নেমে লালমোহন দেখে নেই, কেউ কোথাও নেই। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে দিয়ে ক্রমশ দূরে সরে যাচ্ছে কোনো এক পায়ের আওয়াজ। কেউ যেন এখনই ছুটতে ছুটতে চলে যাচ্ছে কুয়াশা ভেজা অর্ধ শুকনো পাতার ওপর থেকে। ভয়ে লালমোহনের সারা শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। সে আবারও গাড়ির মধ্যে ফিরে আসে এবং কিছুটা সময় পর ধাতস্থ হয়ে আবার চলতে শুরু করলো তাদের গাড়ি। এবার আরো দ্রুত বেগে গাড়িটা ছুটছে। আবারও লালমোহনের কানে ভেসে আসতে লাগলো সেই ভয়ানক বিভৎস বুক ফাটা আর্তনাদ, সেই করুণ কান্না। ওসব কিছুতে কান্না দিয়েই গাড়ির গতিবেগ সে আরো বাড়িয়ে দিল। এমন সময় হঠাৎ দেখলো গাড়ির সামনে আবার সেই নারীর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এবার দ্রুত ব্রেক কষল এবং তাকে পাশ কাটিয়ে গাড়ির স্টিয়ারিং বাম দিকে 2-3 পা ঘোরাতে গাড়িটা গিয়ে ধাক্কা খেল বড় একটা গাছে। সিট বেল্ট না বাঁধায় সেই গাড়ির মধ্যে মাথা ঠুকে জ্ঞান হারালো ললিতা এবং লালমোহন কোনো রকমে গাড়ি থেকে বাইরে বেরিয়ে সাহায্যের জন্য গ্রামের দিকে ছুটতে থাকে। কিছুক্ষণ পর ললিতার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই বাইরে বেরিয়ে সে দেখে গাড়ির ছাদের উপর বসে আছে এক বিকট বিভৎস পচা গলা দেহধারী রমণী। সেই পচা গলা মাংসের উপর সে পরে আছে একটা কালো শাড়ি এবং তার মুখ থেকে গোয়া নিয়ে একটা বিভৎস চিৎকার চারিদিকে ভরিয়ে তুলেছে। তাকে দেখে প্রচন্ড ভয়ে ললিতা মৃত্যু চিৎকার করে উঠল। এবং তার ওই চিৎকার শুনে লালমোহন গ্রামের দিকটায় যেতে যেতে আবারও গাড়ির দিকে প্রাণপণে ছুটে আসতে লাগলো। ছুটতে ছুটতে হঠাৎ পড়ে গেল সেই আধার মানবীর সামনে। সেই কালো কাপড় পরিহিতা পচা গলা মাংস দেহদারির রূপ দেখে লালমোহনের তো মূর্ছা যাবার জোগাড়। এমন সময় সে অনুভব করল পায়ের তলায় তার আর মাটি নেই। তাকে যেন দুটো হাত ধরে উড়িয়ে নিয়ে যাচ্ছে কেউ। তারপর হঠাৎ লালমোহনের একটা বিকট চিৎকারে যেন সেই ভয়ানক রাত্রের সমাপ্তি ঘটল। কি হলো বেণী মাধব বাবু, থামলেন কেন? আরে তারপরে কি হলো শোনান।
আরে বাপু, এ তো দেখছি তোমরা গল্প শুনছো না, রীতিমতো গিলছো। দাঁড়াও বাপু, বলছি, দাঁড়াও। আরো এক কাপ চা খেয়ে গলার আঠাটা কাটাই, তারপর আবার বলছি। ও হে ভাই ভজন, আরো এক কাপ চা দে তো আমাকে। এই বলে বেণীমাধববাবু আরও একটা কাপ চা নিয়ে তাতে বেশ কয়েকবার গলা ডুবিয়ে বলতে শুরু করলেন। সেই দিনই রাতে মোহিনী ও অনিরুদ্ধ যখন একটা ঘরে ঘুমাচ্ছিল, তখন পাশের ঘর থেকে ভয় পেয়ে দৌড়ে এসে বিল্টু তার বাবার ঘরের দরজায় টোকা মারতে শুরু করে। বাবা, ও বাবা, ও বাবা, দরজা খোলো না। তৎক্ষণাৎ অনিরুদ্ধ দরজা খোলে, ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে বিল্টু সোনা? কি হয়েছে আমাকে বলো, ভয় পেয়েছো? বাবা, আমি আমার ঘরের খোলা জানলা দিয়ে ওই জঙ্গলের দিকে একজনকে দেখেছি। সে গিয়ে আসছিল আমার দিকে, আমায় নিয়ে যেতে চাইছিল। কি বড় বড় তার চোখ, চুলগুলো মুখের সামনে ঢলে পড়েছে। তার শরীরের মাংসগুলো কেমন যেন খুলে খুলে পড়ে যাচ্ছে। আমার ভীষণ ভয় করছে বাবা, ও বাবা, আমার ভীষণ ভয় করছে ওকে দেখে। বিল্টুর এই কথাগুলো শুনে এর কোনো সদর্থক মানে অনিরুদ্ধ বুঝতে পারে না, কারণ অনিরুদ্ধ এসব অশরীরী ভূত প্রেতে বিশ্বাস ছিল না। তাই মনে মনে ভাবছিল হয়তো বিল্টু কোনো খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে এমন কথা বলছে। এইসব ভাবতে ভাবতে বিল্টুর ঘরে গিয়ে বিল্টুকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে অনিরুদ্ধ বিল্টুকে ঘুম পাড়িয়ে দিল। কিছুক্ষণ পর অনিরুদ্ধ দেখল বিল্টু ঘুমিয়ে পড়েছে, তাই সে আস্তে আস্তে উঠে ঘর ছেড়ে চলে আসবে, ঠিক এই সময় খোলা জানলাটার দিকে তখন চোখ চলে যায় তার। বসন্তের মৃদুমন্দ বাতাস ঢুকছে ঘরের মধ্যে, সঙ্গে শুক্লা পক্ষের চাঁদের কিছুটা রূপলি বিচ্ছুরণ। সেই হালকা আলোয় দূরের জঙ্গলটা স্পষ্ট দেখা যায় না, তবে ধোঁয়াশাময় নীলচে সেই জঙ্গলের দিকে অনিরুদ্ধর চোখ যেতে সে দেখল কোনো এক নারী ছায়ামূর্তি যেন তার জানলার দিক হতে হেঁটে চলে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। তখন তার পায়ের নুপুরের ছমছম শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অনিরুদ্ধ তৎক্ষণাৎ জানলাটা বন্ধ করে দিয়েই ভাবল, হয়তো এই নারীকেই বিল্টু দেখেছিল, কিন্তু এত রাতে জঙ্গলের দিকে চলাফেরা করছে, ওই নারী কে হতে পারে? পরের দিন সকালে মোহিনী ঘুম ছেড়ে উঠে কুয়ো থেকে জল তুলে স্নানঘর থেকে স্নান সেরে উঠোনের দিকে ভিজে কাপড় জামা শুকাতে দিতে এসে দেখে টাটকা তাজা রক্ত চাপ চাপ হয়ে পড়ে আছে তাদের উঠোনে। উঠোনের সবুজ দুর্বা ঘাস টাটকা রক্তে লালা হয়ে উঠেছে। মোহিনী প্রথমে খানিকটা ভয় পেয়ে যায়, তারপর সেই রক্ত চিহ্ন নির্দেশ করে এগিয়ে যেতে যেতে দেখল রক্তের সেই স্রোত বয়ে গেছে অনিরুদ্ধদের উঠোনের পূর্ব দিকের বড় মেহগনি গাছ পর্যন্ত। মোহিনী গাছতলা পর্যন্ত গিয়ে দাঁড়াতেই দেখল উপর থেকে টপ টপ করে রক্ত এসে পড়ছে গাছটার গোড়ায়, এবং সেই রক্ত অনুচক্রিকার উপস্থিতে জমাট বেঁধে পুরো থকথকে লাল জেলিতে পরিণত হয়েছে। মোহিনী সঙ্গে সঙ্গে উপর দিকে তাকিয়ে দেখল গাছের একটা ভাঙা অর্ধেক ডালে দুটো রক্তাক্ত লাশ ঝুলছে। সেই লাশ দুটো আর কারুর নয়, গত রাতে বিয়ের অনুষ্ঠানে আসা লালমোহন ও তার স্ত্রী ললিতার লাশ। তাদের দুজনকে একই সাথে গাছের ডালে গেড়ে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই দৃশ্য দেখা মাত্র মোহিনী ভয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকারের আওয়াজ শুনে অনিরুদ্ধ সমেত জোড়াডিঘি গাঁয়ের সব লোক ঘটনাস্থলে একত্রিত হয়ে যায়। তারা সবাই ছুটে এসে সেই একই দৃশ্য দেখে, এবং এমন অস্বাভাবিক ও জঘন্যতম মৃত্যুতে তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা কিছুতেই বুঝতে পারছিল না এত বড় একটা গাছের উপর লাশ দুটোকে কিভাবে ওঠানো হলো, এত নৃশংসভাবে কেই বা তাদের খুন করলো।
এমন সময় গায়ের মুরব্বি গোছের লোক ফকির বাবা ওই লাশটা দেখা মাত্রই বুঝতে পারে যে এর পিছনে কোনো মানুষের হাত থাকতে পারে না। তখন সে তার অলৌকিক দৃশ্য বলে কিছু টুকরো টুকরো দৃশ্য দেখতে পায়, এবং তা দেখার পর সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং তার অলৌকিক শক্তিতে দেখা সেই দৃশ্যের সাথে ঘটে যাওয়া এই ঘটনার কি সম্পর্ক থাকতে পারে তা বুঝতে পারে না। তখন সে চিৎকার করে ভয়ানক ও বিভৎস গম্ভীর স্বরে বলতে থাকে, শ্মশান হয়ে যাবে, এই গ্রামের সবাই মরবে, সবাই, কেউ বাঁচবে না, মৃতদেহ সৎকারের লোক থাকবে না, এক এক করে সবাই মরবে। এই গাঁয়ের সীমানা টোকে কেউ পালিয়ে যেতে পারবি না, মৃত্যু অনিবার্য, মৃত্যু। অশনির কালো ছায়া এসে পড়েছে এই গ্রামে, এক অতীত অভিশাপ গ্রাস করেছে, তাই এক এক করে সবাই মরবে, সবাই। অপেক্ষা কর তোরা, অপেক্ষা কর সেই ভয়ানক পরিণামের। ফকির বাবার মুখে এমন কথা শুনে সবাই ভয় নিশ্চল হয়ে যায়। অনিরুদ্ধ ফকির বাবার বিরোধিতা করে বলে ওঠে, দুটো লাশ দেখেই অমনি এই সুযোগে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ভয় দেখিয়ে টাকা ইনকামের ধান্দা, তাই না ফকির বাবা? দাও এবার তাবিজ দাও, মাদুলি দাও, যত সব ধান্দাবাজি। ফকির বাবা রাগ ভরে বলে ওঠে, ওরে মূর্খ, সময় থাকতে শুধরে যা, নয়তো তোর মৃত্যু অনিবার্য। এই বলে ফকির বাবা তার গৃহে ফিরে যায়। অনিরুদ্ধ তখন কুয়ো থেকে জল তুলে তুলে সেই চাপ চাপ রক্তের দাগ ধুয়ে পরিষ্কার করে দেয় এবং মেহগনি গাছটা কেটে ওই কাঠেই দুজনের মৃতদেহকে বুড়ির গঙ্গার পারে সৎকার করে। তারপর কেটে যায় বেশ এক পক্ষ কাল। কিন্তু লালমোহন ও ললিতার এমন অস্বাভাবিক মৃত্যুতে অনিরুদ্ধ ও মোহিনী ভীষণ ভেঙে পড়ে। তারা কারণ খোঁজার বা বোঝার চেষ্টা করে, এছাড়াও পুলিশি তল্লাশি চলে, কিন্তু মৃত্যুর কোনো কারণ তাদের কাছে স্পষ্ট নয়। তবুও এখন রোজ এসব নিয়ে চিন্তা ভাবনা নিয়ে রাতে শুতে যায় তারা। তারপর হঠাৎ একদিন রাতে ঘরের জানলা দরজা বন্ধ করে অনিরুদ্ধ ও মোহিনী শুয়ে পড়েছে। আজ তাদের ঘরের মধ্যেই একটা আলাদা ছোট খাটে শুয়ে ঘুমিয়ে আছে বিল্টু, কিন্তু তখনও পর্যন্ত ঘুম আসেনি অনিরুদ্ধর চোখে। সে গভীর চিন্তা ভাবনার কারণে উসপাস করছে। এমন সময় সে খেয়াল করলো রাত্রিবাতির সবজে আলোয় একটা কালো শাড়ি পরা নারী এসে দাঁড়িয়েছে তার সামনে এবং তার কঙ্কালসার হাতটা অনিরুদ্ধর গায়ে দিয়ে তাকে ডাকছে। অনিরুদ্ধ হঠাৎ ভয়ে আতঙ্কিত হয়ে উঠে বসে এবং সে দেখে তার ঘরের দরজা হাট করে খোলা। শুধু ওর ঘরের দরজাই নয়, বরং বাড়ির মধ্যে সকল জানলা দরজা খুলে পড়ে আছে। তাই অনিরুদ্ধ বিছানা ছেড়ে উঠে দরজা বন্ধ করতে যায় এবং ঠিক সেই সময় তার পিছনে দাঁড়িয়ে থাকে সেই নারী। অনিরুদ্ধ পিছনে ঘাড় ঘোরাতেই সে যে ধোঁয়া হয়ে সঙ্গে সঙ্গে মিশে যায় হাওয়ার সাথে, এবং তখন সে দেখে বিছানায় যেন মোহিনীর লাশ পড়ে আছে। মোহিনীর চোখ মুখ থেকে যেন গল গল করে রক্ত বেরিয়ে আসছে অবিরাম ধারায়। এমন দৃশ্য দেখা মাত্র চিৎকার করে বিছানা ছেড়ে উঠে বসে সে ভয় কাঁদতে থাকে। এমন সময় মোহিনী ঘুম ভেঙে উঠে বলে, কি হলো? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কি ভয়ানক কিছু স্বপ্ন দেখেছো? অনিরুদ্ধ মুখে কিছু বলতে পারে না। সে মোহিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মোহিনী বাচ্চা ছেলের মতো তাকে বুকে জড়িয়ে কপালে কয়েকটা চুমু দিয়ে বলে, আরে কি হয়েছে দেখি, তাকাও আমার দিকে। এরকম ভাবে কাঁদছো তুমি? আরে কিচ্ছু হয়নি, তুমি বোধহয় স্বপ্ন দেখেছো। এই দেখো, আমি বসে আছি তোমার কাছে। ওই তো বিল্টুকে দেখো, ও ঘুমাচ্ছে, তোমার ছেলে। কিচ্ছু হয়নি।
মোহিনীর মুখে এমন কথা শুনে অনিরুদ্ধ মনে মনে ভাবে, তাহলে কি আমি এতক্ষণ ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম? থ্যাঙ্ক গড, স্বপ্ন হলেও এই যে সত্যি নয়, এটা ভেবেই আনন্দ হচ্ছে। বাইরে আকাশে তখন শেষ রাতের ক্লান্ত চাঁদ পাশ্চাত্যের দিকে খানিকটা মাথা হেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জোড়াডিঙি গাঁয়ের উপর। আর সেই কালো কাপড় পরা পচা গলা মাংসদেহী আধার মানবী জঙ্গলের ভিতর থেকে তাকিয়ে আছে অনিরুদ্ধের বাড়ির দিকে। বসন্তের হিমেল বাতাস ও হালকা কুয়াশা ভেজা দূর্বার উপর দিয়ে কয়েকটা অশরীরীর পদচিহ্ন যেন ক্রমশ এগিয়ে গেল অনিরুদ্ধর ঘরের জানলাটার দিকে। সেই জানলা দিয়ে সেই অশরীরীরা ডাকতে থাকে, সেই ডাক শুনে সম্মোহনের মতো ভ্রমিত হয়ে বিল্টু ঘরের দরজা খুলে এগিয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। এতক্ষণে ঘুমিয়ে পড়েছিল অনিরুদ্ধ ও মোহিনী, তাই বিল্টু অবাধে বেরিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। তবে সকাল হওয়ার সাথে সাথেই সে আবার গ্রামের মধ্যে ফিরে এসেছিল। কি হলো বেণীমাধব বাবু, চুপ করে গেলেন কেন? তারপরে কি হলো বলুন। বলছি, কিন্তু তার আগে দেখো তো সময় কত হলো। এই তো সবে সন্ধ্যে 7:56 হয়েছে। থাক, তবে আজ এই পর্যন্ত থাক, পরের বার বাকিটা শোনাবো খুব। না না, তা বললে হয় নাকি? এখন অনেক সময় আছে, হয়ে যাবে, শোনান শোনান। আরও যে দুজন শ্রোতা আর চা দোকানি ভজন শুনছিল ওনার গল্প, তারাও সকলে বলে উঠল, শোনান বেণীমাধব বাবু, পুরোটাই আজ শুনিয়ে দিন। হ্যাঁ। সকলের অনুরোধ তিনি আর ফেলতে পারলেন না। অতঃপর খক খক করে কাস্তে কাস্তে আবার বলতে শুরু করলেন। উফ বাবা, এরপর থেকে গ্রামে শুরু হলো সেই মারণ খেলা। প্রতিদিন রাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যেতে শুরু করলো, এবং যেই নিখোঁজ হয়ে যাচ্ছিল তার পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যেত জঙ্গলের বড় বড় গাছের ডালে ঝোলানো অবস্থায়। শুধু মানুষ নয়, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল বড় বড় জ্যান্ত গাছ। একটা দুটো করে মরে যেতে শুরু করেছিল গরু, বাছুর, কুকুর, ছাগল। শুকিয়ে গেল পুকুর ঘাট, কুয়োর জল। সাথে সাথে পুরো গ্রামের বাতাস জুড়ে বয়ে বেড়াচ্ছিল একটা মরা পচা গন্ধ, এবং সেই বাতাসে ছড়িয়ে পড়ল ভয়ানক একটা মারণ রোগ। ফলত গাঁয়ের প্রতিটা শিশু অসুস্থ হয়ে মারা যাচ্ছিল। এমন সময় ফকির বাবা বুঝতে পারে বিপদ তাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। আর এই সব কিছুর জন্য গ্রামবাসীরা মোহিনীকে দোষারোপ করে, তাকে অনেক অপমান করে। তাদের মধ্যে একজন মহিলা বলে ওঠে, মাগে, তুই যবে থেকে গায়ে এসেছিস তবে থেকেই শুরু হয়েছে এই মৃত্যু খেলা। অপয়া মাগে, কুলোটা একটা। হ্যাঁ, তোর উপর নিশ্চয়ই কোনো অপদেবতার ছায়া আছে। দূরে যা বলছি, খান কি মাগি একটা। এই গ্রাম ছেড়ে এক্ষুনি দূরে যা। সবাই এ কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ, দূরে যা এখান থেকে। তখন ফকির বাবা আবারও সকলকে সতর্ক করে বলে ওঠে, সবাই মিলে হাত জোর করে আল্লাহর কাছে দোয়া মাগো। এই বিপদ থেকে একমাত্র উনি আমাদেরকে রক্ষা করতে পারেন। এরপর থেকে গ্রামবাসীরা অনিরুদ্ধ, মোহিনী ও তার পরিবার থেকে দূরে থাকতে শুরু করে। এমনকি সন্ধে হতে না হতেই সবাই ঘরে দরজা এঁটে ঘরের মধ্যে বসে থাকে। পুরো গ্রাম জুড়ে কেউ বাইরে বেরোবার সাহস করে না। পুরো গ্রামটাই তখন যেন নীরব,
থমথমে আবহাওয়া, যেন পিন পতনের আওয়াজটুকুও হচ্ছে না। এসব দেখে মোহিনীরও খুব খারাপ লাগে, কষ্ট হয়। সে ভাবে, তবে কি গ্রামবাসীরা যা বলছে সেটাই সত্যি? সত্যি আমার জন্য এমনটা হচ্ছে? না না না, কেন? আচ্ছা, তবে কি সত্যি আমার উপর কোনো অপশক্তির ছায়া আছে? তাই রাতে মোহিনী অনিরুদ্ধর সাথে আলোচনা করে যে কয়েকদিনের জন্য যে কোনো প্রকারে তারা গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করবে। অন্যদিকে অনিরুদ্ধের বাবা মা ও ভাই অভিরুদ্ধ ও ভাইয়ের গর্ভবতী স্ত্রী অনিতা গায়ের এইসব ব্যাপারগুলো নিয়েই আলোচনা করছিল। অনিতা বলল, আমার মনে হয় গ্রামবাসীরা মোহিনী দিদির উপর অহেতুক দোষারোপ করছে। আমি তো কখনো ওনার মধ্যে এমন কিছু অতিপ্রাকৃত লক্ষ্য করিনি। অভিরুদ্ধ এসব অলৌকিক ঘটনা বা শক্তি আছে এমনটা বিশ্বাস করে না, কিন্তু স্ত্রী গর্ভবতী থাকায় সে প্রতিটা মুহূর্তে প্রচণ্ড ভয়ে ভয়ে থাকে। তাই স্ত্রীকে সাবধান করে দিয়ে সে বলে, দেখো অনিতা, আমি এসব অতিপ্রাকৃত ঘটনা কিংবা অলৌকিকতাকে বিশ্বাস করি না, কিন্তু এও চাই না তোমার বা তোমার বাচ্চার কোনো রকম ক্ষতি হোক। তুমি সর্বদা সাবধানতা অবলম্বন করেই চলবে, কেমন? এইসব কথা বলতে বলতে হঠাৎ তার কিছু একটা হয়ে যায়। সে ঘরের মেঝের উপর নেতিয়ে পড়ে ছটকাতে থাকে। তার মুখ থেকে তাল তাল গ্যাঁজলা বেরিয়ে আসে। তার এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তার বাবা মা ও স্ত্রী কোলে পাতালি করে শোবার ঘরে নিয়ে আসে। এই সময় তাদের চিৎকার শুনে অনিরুদ্ধ ও মোহিনী তাদের ঘর ছেড়ে ছুটে আসে এই বাড়িতে। অভিরুদ্ধ অনিতার অবস্থা কেমন আছে জানতে চাওয়ার জন্য সে অভিরুদ্ধের শোবার ঘরে ঢুকতে যাবে, এমন সময় হঠাৎ করেই মুখের উপর দরজাটা বন্ধ হয়ে যায়। ঘরের ভিতর আটকা পড়ে অভিরুদ্ধ, অনিতা ও তাদের বাবা মা। এর মধ্যে হঠাৎ করেই যেন অভিরুদ্ধের জ্ঞান ফিরে আসে, শরীর সুস্থ হয়ে যায়। কিন্তু না, ঠিক তেমনটা নয়। এতক্ষণে ঘটে গেছে অন্য ঘটনা। তার মধ্যে যেন ভর করেছে অন্য কোনো শক্তি। তার চোখের মণিগুলো সাদা হয়ে গেছে। সে মুখ থেকে বীভৎস আওয়াজ করতে করতে এক ঝটকায় অনিতার পেটের উপর বসে। প্রবল যন্ত্রণায় অনিতা ছটকাতে শুরু করেছে। অনেক চেষ্টা করেও অভিরুদ্ধের বাবা মা তাকে ছাড়াতে পারেনি। অভিরুদ্ধ বীভৎস ভয়ানক একটা নারী পুরুষ মিশ্রিত স্বরে বলে ওঠে, এতক্ষণে ঘরের দরজা ভেঙে অনিরুদ্ধ ও মোহিনী এসে ঘরের মধ্যে ঢোকে, কিন্তু তাদের যে আর কিছু করার নেই। অভিরুদ্ধ ততক্ষণে নিজে হাতে সব শেষ করে ফেলেছে, সবটা শেষ করে ফেলেছে। তারপর যখন অভিরুদ্ধ স্বজ্ঞানে ফেরে, তখন এমন ঘটনার কথা জানতে পেরে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। হাও ভগবান, এসব আমি কি করলাম? ঈশ্বর, আমি এটা কি করে ফেললাম? হায় হায় হায়, ঈশ্বর, আমি কি করলাম? এমন একটা দুর্বিষহ ঘটনায় সকলের মন মেজাজ প্রচন্ড খারাপ হয়ে পড়ে। এতক্ষণে অনিরুদ্ধ, অভিরুদ্ধ, অনিতা কিংবা মোহিনী সবাই বুঝতে পারে ফকির বাবার কথা। ফকির বাবা তাহলে ঠিকই বলেছিলেন, এ গায়ের উপর নেমে এসেছে কোনো এক মারণ অশুভ শক্তির পৈশাচিক ছায়া। পরের দিন সকালে অভিরুদ্ধ দাদা অনিরুদ্ধের সাথে দেখা করতে তার ঘরে আসে এবং দাদাকে বলে, জানিস দাদা, কাল রাতে কোনো এক শক্তি দ্বারা আমাকে নিয়ন্ত্রণ করা হয়, কিংবা গ্রামে নেমে আসা ওই অশনির ছায়া, এসবের সাথে অতীতের সেই ঘটনার অনেকটা মিল আছে। দাদা দাদা, আমার মনে হয় সে ফিরে এসেছে। না, এমনটা হতেই পারে না।
তুই মানিস আর নাই বা মানিস, আমি খুব ভালো করে অনুভব করেছি ও ফিরে এসেছে, ও প্রতিশোধ নিতে ফিরে এসেছে দাদা। মোহিনী এসব কথা আড়াল থেকে শুনে ফেলেছিল এবং এই সব কথা বলতে বলতে অনিরুদ্ধ চলে যাবার পর মোহিনী ঘরে ঢুকে অনিরুদ্ধকে জিজ্ঞাসা করে, এই শোনো, কে ফিরে এসেছে? আমাকে সবটা বলো। কে ফিরে এসেছে? কি সেই অতীত? হ্যাঁ, কে ফিরে এসেছে? আমার কাছ থেকে কিছু লুকিও না, আমাকে সবটা বলো, সবটা খুলে বলো বলছি। অনিরুদ্ধ সবটা ঘটনা হাসির ছলে উড়িয়ে দিয়ে বলে, কি বলবো বলো তো মোহিনী, ও যা বলে গেল আমি নিজেই কিছু বুঝতে পারিনি। এমন সময় অনিরুদ্ধ দেখল অভিরুদ্ধ চলে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পিছন ফিরে কেমন যেন ভয়ানকভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অনিরুদ্ধ তার দিকে এগিয়ে যেতে সে পাগলের মতো ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর ঢুকে গেল। তার পিছন পিছন অনিরুদ্ধ ছুটে গেল। জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে খুঁজতে যখন তার দেখা পেল, তখন অবিরুদ্ধের মধ্যে আবারও ভর করেছে সেই অপশক্তি। সে বিভৎস ও মিশ্রিত নারী পুরুষ কণ্ঠে গোঁয়াতে গোঁয়াতে বলে উঠল, কেন ফিরে এসেছিস? কেন এখানে ফিরে এসে তুই মোটেও ভালো করিসনি। তোর কারণে এক এক করে সবাইকে মরতে হবে, আর তবেই আমি শান্তি পাবো। এই কথা শুনে অনিরুদ্ধ ভয় আঁতকে ওঠে এবং ওখান থেকে একা দৌড়ে বাড়িতে চলে আসে। এসে দেখে উঠোনের সবেদা গাছের তলায় বিল্টু দোলনা চড়ছে। তার সাথে কেউ নেই, অথচ দোলনাটা যেন থামছে না। কোনো এক অদৃশ্য কেউ তাকে দোলনা দিচ্ছে এবং বিল্টু তার সাথে খিলখিলিয়ে হাসতে হাসতে দোলনা চড়ছে। এমন সময় অনিরুদ্ধের কানে ভেসে এলো সেই ভয়াল ভয়ঙ্কর মেয়েলি কণ্ঠ, যখনই আমার সোনাকে নিয়ে যাবে তখনই। অশরীরীর উল্লাসময় সেই হাসির সঙ্গে বিল্টুর দোলনা খাওয়ার আনন্দময় হাসি একাকার হয়ে গেছে। এমন সময় অনিরুদ্ধ বিল্টুর দিকে এগিয়ে যেতেই হঠাৎ দোলনাটার দুলুনি বন্ধ হয়ে গেল। সে বিল্টুকে তখন জিজ্ঞাসা করল, তুমি তুমি কার সাথে দোলনা চড়ছিলে বাবু? কার সাথে কথা বলছিলে? আমার একটা বন্ধু আছে বাবা, সে আমাকে ভালোবাসে, আদর করে। সে আমাকে প্রমিস করেছে আমার কোনো ক্ষতি হতে দেবে না। অতএব অনিরুদ্ধের আর বুঝতে বাকি থাকে না যে অতীতে যে পাপ করেছে তা এখন বিভীষিকা হয়ে তার সম্মুখেই ফিরে এসেছে। তাই তখনই সে জোড়াডিঙি গাঁয়ের শেষ প্রান্তে থাকা ফকির বাবার কাছে ছুটে যায়। এখন কেবল সেই পারবে এই ভয়ানক বিপদ থেকে তাকে রক্ষা করতে। ফকির বাবাও যেন তার জন্যই অপেক্ষা করছিল। তাই সে তার দ্বারে অনিরুদ্ধকে উপনীত হতে দেখে আগ্রহবশত বলে ওঠে, আমি জানতাম তুই আসবি, আমি জানতাম। কেননা এই গ্রামের উপর যে কাল রাত্রি নেমে এসেছে তার সাথে তোর কোনো না কোনো গভীর সম্পর্ক আছে। সেসব কথা আমার কাছে বল বল, তারপর দেখি তোকে রক্ষা করতে পারি কিনা। তখনই অনিরুদ্ধ বলতে শুরু করে তার জীবনের সেই কালো অধ্যায়ের কথা। 10 বছর আগে কণিকা নামে একটি গরিব ঘরের নিচু জাতের মেয়ের সাথে অনিরুদ্ধর প্রেমের সম্পর্ক ছিল। কণিকা তাকে সবটা দিয়ে ভালোবাসলেও অনিরুদ্ধ তাকে সত্যি সত্যি ভালোবাসেনি। অনিরুদ্ধর কাছে এটা ছিল শুধুমাত্র টাইম পাস। ফলে ধীরে ধীরে সে একদিন কণিকার উপর থেকে পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলে। আর এদিকে কণিকা অনিরুদ্ধর সাথে বিয়ে করে তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল।
একদিন অনিরুদ্ধ তার পিছু ছাড়ানোর জন্য কণিকাকে মিথ্যা বলে। শোনো কণিকা, একটা কথা তোমাকে বলবো বলবো করেও বলতে পারছি না। কি কথা বলো? আসলে কি হবে আমি বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আসলে আমার বাবা জানোই তো গ্রামের প্রধান, তাই ওনার মান সম্মান অনেকটা উঁচু দরের। আমি কি ওনার আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারি? না 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 না, একদমই না। কখনো বাবা মাকে কষ্ট দিতে নেই, তাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলতে নেই। কিন্তু কিন্তু কি হয়েছে? উনি একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। এবার আমার কি করা উচিত তুমি বলো। কথা শুনেই কণিকার চোখে জল এলো, অথচ সে নিজের কথা একবারও না ভেবে অনিরুদ্ধর পরিবারের আত্মসম্মান ও মর্যাদার কথা ভেবে নিজের সবটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা, তুমি ওই মেয়েটাকেই বিয়ে করো, আমি না হয় চলে যাচ্ছি। ঠিক তার পরের দিনই অনিরুদ্ধ কণিকাকে বাসে তুলে দিয়ে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়, আর নিজে কণিকাকে পিছনে ফেলে বন্ধুদের সাথে মদের পার্টি শুরু করে এবং ফিরে যায় তার পুরনো জীবনে। বন্ধুদের সাথে মদ খাওয়া, আড্ডা দেওয়া, নিত্য নতুন মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করা, তাদের সাথে শোয়া, এই সবই তখন অবাধে চলতে থাকে। কিন্তু কণিকা একদিন আবারও তার কাছে ফিরে আসে, কারণ ততদিনে তার পেটে ধারণ করেছে অনিরুদ্ধের বাচ্চা। এবং অনিরুদ্ধের সামনে দাঁড়িয়ে কণিকা বলে, ওগো ওগো, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে হবে না, শুধু থাকতে দাও তোমার কাছে। তুমি আমার বাচ্চাটাকে পিতৃত্বের অধিকারটুকু অন্তত দাও, নইলে আমি যে সমাজে মুখ দেখাতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেলেও আমার কপালে একটু একটু সিঁদুর চুঁইয়ে দিয়ে বলো যে আমি তোমার স্ত্রী, এই বাচ্চা তোমার বাচ্চা। একবার বলো। আমি চলে যাব, কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তোমার মান সম্মানে আমি এতটুকু আঁচ আসতে দেব না, কথা দিচ্ছি, চলে যাব। কথাগুলো শুনে রাগে অনিরুদ্ধের সারা শরীর চলে উঠল। সে কিছুতেই বাচ্চার দায়িত্ব নিতে চাইছিল না, তাই মনে মনে একটা চক্রান্ত এঁটে সে একটা গাড়ি করে কণিকাকে নিয়ে যায়, সঙ্গে অভিরুদ্ধ ও অনিতাকেও নিয়ে যায়। কণিকা ভাবে অনিরুদ্ধ তাকে গাড়িতে করে তাকে ঘরে নিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি যখন গ্রামের পথ ছেড়ে শহরের পথ ধরেছে, তখন কণিকা বুঝতে পারে যে তাকে ওরা কোনো এক ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। তাই কণিকা জিজ্ঞেস করে, আচ্ছা, এইদিকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে? অনিরুদ্ধ উত্তর দেয়, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি রে বড় ভাতারি, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কত মোদ্দার বাচ্চার কাছে শুয়েছিস তার তো কোনো ঠিক নেই। পেট বাঁধিয়ে এখন আমার কাছে এসেছ, সমূলে উপড়ে ফেলে দেবো ওই বীজ। চল সালি। হ্যাঁ, এইসব এইসব তুমি কি বলছো অনিরুদ্ধ? তোমার কি মাথাটা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে তো? তবুও গাড়িটা এগিয়ে চলল শহরের দিকে। কণিকা কোনো রকমে গাড়ির দরজা ঠেলে গাড়ি থেকে নিচে গড়িয়ে পড়ল, প্রবল চোট পেল পায়ে। সেই অবস্থাতেই দৌড়াতে দৌড়াতে সে এসে পড়ল জোড়াডিঙি গাঁয়ের শেষ প্রান্ত থেকে শুরু সেই জঙ্গলের পথে। পিছন থেকে তারা তিনজনে গাড়ি নিয়ে তাড়া করতে করতে আসছে। কণিকা কিছুতেই বাচ্চাটাকে মেরে ফেলতে চায় না এবং নিজেও মরতে চায় না, তাই সে জঙ্গলের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তার পেটে প্রবল যন্ত্রণা শুরু হয় এবং সে সেই বনের মধ্যে শুয়ে কাটা ছাগলের মতো ছটকাতে থাকে, চিৎকার করতে থাকে এবং সেখানে সে তার বাচ্চাটাকে জন্ম দেয়। এবং বাচ্চাটা সঠিক সময়ের অনেকটা পূর্বে ভূমিষ্ঠ হওয়ায় সেখানে সন্তানটা মারা পড়ে এবং সন্তানের এই মৃত্যু সে সহ্য করতে না পেরে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। এতক্ষণে সেই ঘটনাস্থলে এসে পড়ে অনিরুদ্ধ এবং তাকে দেখে কণিকা চিৎকার করে বলতে থাকে, আমি গ্রামের প্রতিটা ঘরে আমার মরা সন্তানকে কোলে করে নিয়ে গিয়ে বলে আসবো যে আমার সন্তানের খুনি ওই শুয়োরের বাচ্চা অনিরুদ্ধ। তুই খুনি একটা, তুই খুনি শুয়োরের বাচ্চা।
কথাটা শুনে অনিরুদ্ধ ভয়ে আঁতকে ওঠে। তৎক্ষণাৎ কণিকার মুখ বন্ধ করতে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার গলা টিপে সেখানেই হত্যা করে। আর যখন তার হুঁশ ফেরে তখন সে বুঝতে পারে সে কত বড় পাপ করে ফেলেছে। এতক্ষণে অনিতা ও অভিরুদ্ধ বলে, দাদা ভাই, লাশটাকে কবর দিয়ে দাও। নইলে কে কোথায় দেখে ফেলবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এই বলে অভিরুদ্ধ অনিতা দুই স্বামী স্ত্রী গাড়ির মধ্যে থেকে মাটি খোঁড়া জাতীয় কিছু আনতে গিয়ে দেখে 1 ড্রাম ডিজেল রাখা আছে। অতঃপর ওই 1 ড্রাম ডিজেল কণিকার মৃতদেহের উপর ঢেলে দিয়ে একটা দেশলাই কাঠি মারতেই লাশটা দাও দাও করে জ্বলে ওঠে। এমন সময় সদ্যজাত সেই অপুষ্ট শিশুটি কেঁদে ওঠে। আসলে বাচ্চাটা তখনও পর্যন্ত মারা যায়নি। তাই অনিরুদ্ধ নিজের পাপ কিছুটা লাঘব করতে তাকে নিয়ে বাড়িতে চলে আসে এবং সবাইকে বলতে থাকে, আমি গোপন বিবাহ করে একটি ভাড়া ঘরে থাকতাম, সেখানে আমার ঔরুষে এই সন্তান হয়েছে, কিন্তু ওর মা ওকে রেখে দিয়ে কোনো এক পরপুরুষের সাথে চলে গেছে। তখন থেকেই সে গ্রামে সব লোকের কাছে খুবই ভালো মনের মানুষ হিসেবে পরিগণিত। তারপর থেকে কণিকার আধপোড়া ঝলসানো মৃতদেহ ও অতৃপ্ত আত্মা ওই জঙ্গলের সর্বত্র ঘুরে বেড়ায়, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করেনি। কিন্তু যখন অনিরুদ্ধ দ্বিতীয় বিয়ে করে বাড়িতে আনে, তখন কণিকার অতৃপ্ত আত্মা আবার জেগে ওঠে। তাই সে প্রতিশোধ নিতে অভিরুদ্ধ ও অনিতার বাচ্চাকেও মেরে ফেলেছে। এসব ঘটনা শুনে শেষমেশ ফকির বাবাও প্রচন্ডভাবে ঘাবড়ে যায়। সে বলে, সন্তান জন্ম দেওয়ার সময় বা তার ক্ষণকাল আগে কিংবা পরে যদি কোনো মায়ের মৃত্যু হয়, তবে ধর্মীয় রীতিনীতি মেনে তাকে সঠিকভাবে দাহ করতে হয়, নয়তো তার অতৃপ্ত আত্মা এক ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হয়, যে পিশাচিনীর ছায়া কোনো গ্রামে একবার পড়লে কয়েক মাসের মধ্যে সেই গ্রাম উজাড় হয়ে যায়। এটা শোনার পর অনিরুদ্ধ ফকির বাবার দুটো পা চেপে ধরে বলে, আমাদেরকে তুমি রক্ষা করো বাবা, আমাদেরকে তুমি রক্ষা করো। অনিরুদ্ধের অনুরোধে তখন ফকির বাবা বলে, একটাই মাত্র উপায় আছে, ওই পিশাচিনীকে শান্ত করার একটাই মাত্র উপায় আছে। কি উপায় ফকির বাবা? এই যে এই একটা সুলেমানি কাঁটা, যে কোনো মূল্যে এই কাঁটা গেড়ে দিতে হবে কণিকার ঘাড়ে, তবেই তার পিশাচিনী আত্মার চিরতরে মুক্তি পাবে। কিন্তু প্রথমেই তোকে গ্রামবাসীদের কাছে তোর অপরাধের কথা স্বীকার করে নিতে হবে, তবেই আমি তোকে সাহায্য করব। এদিকে ক্ষুদ্র গ্রামবাসী ততদিনে দৌড়েই নিয়েছিল মোহিনী বোধহয় কোনো পিশাচিনী, তার জন্যই এত কিছু, তার জন্যই তাদের ছোট ছোট বাচ্চারা মারা পড়েছে। তাই গ্রামবাসীরা সবাই মিলে মোহিনীর উপর হামলা করে দেয়। অনিরুদ্ধ তখন ফকির বাবাকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সকলের সামনে সে স্বীকার করে নেয় যে এই সব কিছুর জন্য আসলে আমিই দায়ী। আমি কণিকার সাথে ধোঁকাবাজি করেছি এবং তার মুখ বন্ধ করার জন্য তার গলা টিপে তাকে হত্যা করেছি। যা শুনে মোহিনী সহ গ্রামের প্রতিটা মানুষ চমকে ওঠে। অনিরুদ্ধ যে একজন খুনি হতে পারে এই কথাটা বিশ্বাস করতে তাদের কষ্ট হচ্ছিল, কিন্তু সবকিছু জানার পরে গ্রামের লোকেরা তার উপর চড়াও হয়। তখন ফকির বাবা বলে, এখন নিজের মধ্যে বাকবিতণ্ডা করার সময় নয়, এখন প্রথম কাজ হলো এই গ্রামকে মুক্তি দেওয়ার জন্য কণিকার অতৃপ্ত আত্মাকে ধরতে হবে এবং তার ঘাড়ে গেড়ে দিতে হবে এই সুলেমানি কাঁটা। তাই ফকির বাবার কথা মতো হাতে মশাল নিয়ে গায়ের সকল পুরুষ জঙ্গলে ঢুকে পড়ে এবং কয়েক দলে বিভক্ত হয়ে খুঁজতে শুরু করে কণিকাকে। কিন্তু অশরীরী আত্মাকে কি আর এইভাবে খুঁজে পাওয়া যায়? এদিকে ফকির বাবা তার মন্ত্রতন্ত্রের শক্তি বলে কণিকার অবস্থান জানার চেষ্টা করছিল এবং তখনই সে অনুভব করে জঙ্গলে বড় গাছটার নিচে যেখানে সে ধ্যানে বসে আছে ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে কণিকা। তারপর হঠাৎ করে ফকির বাবার পেছন ফেরার আগেই মট করে ফকির বাবার ঘাড়টা লটকে দিয়ে হি হি করে হাসতে হাসতে কণিকা আবার ওই গাছটায় চড়ে উঠল। প্রেমিকার চরম বিশ্বাসঘাতকতা ও পুত্র শোক বুকে নিয়ে মরা এই কণিকা প্রতিশোধের আগুনে দগ্ধ হতে হতে
একটা ভয়ানক পিশাচিনীতে পরিণত হয়েছিল। তাই তার কাছে এই সাধারণ মানুষগুলো তো দূরের কথা, ফকির বাবাও টিকতে পারল না। সে এক এক করে সবাইকে শেষ করতে থাকে। গ্রামের মানুষের করুণ আর্তনাদ ও চিৎকারে জোড়াডিঙ্গি গায়ে ত্রাহি ত্রাহি রব ওঠে, এবং তার ভিতর থেকেও কণিকার গর্জন ও বিভৎস গোঙানির শব্দে জঙ্গল কেঁপে উঠছিল। ভয়ে আকাশের চাঁদ যেন তখন ডুবে গেছিল। প্রচুর মৃত্যু আশঙ্কায় যেন বাতাস শোঁ শব্দ করে বইতে শুরু করেছিল। এমন সময় হঠাৎ কেউ একজন কণিকার সেই ঝলসে যাওয়া মৃতদেহটার উপর পিছন থেকে একটা ছুরি গেড়ে দেয়। প্রবল চিৎকারে পিছন ফিরে সে দেখে অভিরুদ্ধ তাকে মারার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে তার ঘাড়টা মুটকে উড়িয়ে নিয়ে গিয়ে বড় মেহগনি গাছের ভাঙা ডালটায় গেড়ে তাকে ঝুলিয়ে দেয়। টপ টপ করে রক্ত টোপে পড়তে থাকে। আর তখন জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা শেয়াল সেই গাছের গোড়ায় হাঁ করে জিভটা বাড়িয়ে উদর ভর্তি করতে থাকে মানুষের টাটকা রক্তের স্বাদে। এমন সময় অনিরুদ্ধ সেখানে পৌঁছে তার ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখে। কান্নায় ভেঙে পড়ে সে, আর বলতে থাকে, আমার একটা ভুলে আমি আর কজনকে হারাবো? হে ঈশ্বর, আর কজনকে হারাবো ঈশ্বর? তখন আকাশবাণীর মতো সারা জঙ্গলময় পৈশাচিক একটা হাসি। আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুই এক এক করে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছিস। আমার ভালোবাসা, আমার সন্তান, এমনকি আমার প্রাণটুকু। এবার দেখ এবার দেখ, এক করে কি দারুণ তোর বাবা মা ভাইয়ের বউ সবাইকে আমি কেমন কেড়ে নিয়েছি। এবার তোর পালা। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিলি, অনেক। এবার তুই এবার কষ্ট পাবি। আমাকে ক্ষমা করে দাও কণিকা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করব। তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম বেশ কিছু কথা বলতে বলতে অনিরুদ্ধ আবারও কণিকাকে কথার জালে ফাঁসিয়ে তার বুকে মন্ত্রপুত সেই সুলেমানি কাঁটাটা গেড়ে দেয়। কিন্তু কাঁটা ঘাড়ে না গেড়ে বুকে গাড়াতে পিশাচিনী কণিকা খানিকটা জখম হলেও পুরোপুরি শেষ হয়ে যায় না। আবারও তার সাথে এরূপ প্রতারণা করায় প্রবল রোষে গোঙাতে জ্যান্ত অনিরুদ্ধকে ভীমের জরাসন্ধ বদের মতো দুটো ভাগে ছিঁড়ে ভাগ করে দেয়, এবং খুবলে খেতে থাকে মাথার খিলু, চোখের মণি এবং লাল রঙের তাজা রক্ত কণিকাগুলোকে। এই দৃশ্য দেখার জন্য তখন গ্রামে কেউ আর বেঁচে নেই, শুধুমাত্র মোহিনী ছাড়া। তাই মোহিনী বিল্টুকে সঙ্গে নিয়ে যখন এই মৃত্যু ক্ষেত্রে এসে দাঁড়ায়, তখন মা কালীর মতো কণিকার সেই চণ্ডালিনী পিশাচিনী রূপ বদলে যেন মাতৃত্বময় হয়ে উঠল। সে শেষবারের মতো বিল্টুকে জড়িয়ে ধরে একটু আদর করার পর মোহিনীর উদ্দেশ্যে বলল, মুক্তি দাও বোন। আমার বুকের উপর থেকে এই কাঁটাটা তুলে আমার ঘাড়ের উপর কেড়ে দাও। মোহিনীও কণিকার কথা মতো সেই কাঁটাটা কণিকার ঝলসানো শরীরের
কঙ্কাল করটির ভিতর থেকে টেনে বের করে ঘাড়ে গেড়ে দেয়। তখন বাতাসে ধূলিকণার মতো ভেসে যেতে যেতে কণিকা বলল, আমার সন্তানের দায়িত্ব আমি তোমার উপর সঁপে দিয়ে গেলাম। ওকে দেখো বোন, ওকে দেখো। এই পর্যন্ত গল্প আমার মা আমাকে শুনিয়েছিলেন। আমার মায়ের নাম কি বলো তো? আমার গর্ভধারিণী মা কণিকা, আর পালিতা মা মোহিনী। ওই ঘটনার পর থেকেই আমার মা মোহিনী আমাকে নিয়ে এপারে চলে এসেছিলেন। কে কেমন শুনলে বলো আমার জন্মবৃত্তান্ত? এপারে এসে আমার মা মোহিনী দেবী আবার দ্বিতীয় বিবাহ করেন, তাই আমি বিল্টু সমাদ্দার থেকে হয়ে যাই বেনি মাধব মুখুজ্জে। বেণীমাধব বাবুর মুখে এমন হাড়হিম করা গল্প শুনে 1 সপ্তাহ ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারিনি। তাই আজ রবিবার হওয়া সত্ত্বেও ভজনদার চায়ের দোকানে আজ আর যাচ্ছি না। শুনলেন অমিয় নস্করের কাহিনী রক্তকণিকা। কেমন লাগলো আপনার গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্পের সমগ্র প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন স্টুডিও রেক 66, পোস্টার ডিজাইন সাবর্ণ। আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।